বন্ধু নমস্কার। বাংলায় কি মেগা উপনির্বাচন হবে? 20 জন দলত্যাগী আপনার সাংসদ পদ কি বাতিল হয়ে যাবে? তাদের জায়গাগুলোতে কি উপনির্বাচন হবে? এবং সেই উপনির্বাচনে জিতিয়ে বিজেপি কি নিজেদের এমপি বাড়িয়ে নেবে? নিজেদের প্রার্থীদেরকে জিতিয়ে 20 জন সাংসদ যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটা কি তাদেরকে পেছন থেকে এমন কেউ দিয়েছে যেটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে? আপনারা জানেন যে এখন দেশের মধ্যে সবচেয়ে বড় বিতর্ক শুরু হয়েছে যে তৃণমূল ছেড়ে যাওয়া এই যে কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে গ্রুপ, যারা 20 জন একসাথে যারা স্পিকারকে চিঠি লিখে এনসিপিআই দলে মার্চ করার কথা জানিয়েছেন বলে খবর এসেছে, তাদের সাংসদ পদ বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ তারা যে কাজটা করেছেন সেটা কি অবৈধ হবে? এখন কথা হলো যে লোকসভার স্পিকার যদি তাদেরকে বৈধ বলে স্বীকৃতি দেনও, তাহলেও যদি তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পার্টি যদি সুপ্রিম কোর্টে মামলা করে এবং সুপ্রিম কোর্টে যদি বলে যে এই মার্জার অবৈধ, এভাবে মিশে যাওয়া যায় না, কারণ দল এই সিদ্ধান্ত নেয়নি, শুধুমাত্র সাংসদরা 2/3 হলেও তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, কারণ একটি দল আরেকটি দলের সঙ্গে মিশে যেতে হলে যেমন ভাবে তার লেজিসলেটিভ পার্টিকে সিদ্ধান্ত নিতে হয়, তার পার্লামেন্টারি পার্টিকে সিদ্ধান্ত নিতে হয়, তেমনি ভাবে প্রথম সিদ্ধান্তটা তার দলকে নিতে হয়, দলের সংগঠনকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দল হিসেবে কিন্তু এনসিপিআই এ মিশে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা এরকম ভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। সুতরাং দল যেহেতু জানায়নি, এবং এমনকি পশ্চিমবঙ্গের যে বিধায়করা তারাও পর্যন্ত এনসিপিআই এ মিশে যাওয়ার জন্য কোনো চিঠি দেয়নি আমাদের জানা মতো, শুধুমাত্র 20 জন সাংসদ 2/3 সাংসদ একত্রিত হয়ে স্পিকারকে জানিয়েছেন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে তারা এনসিপিআই এ মিশে যাচ্ছেন। তো এবার কথা হলো, স্পিকার কি তাদেরকে এনসিপিআই এ মিশে যাওয়া এই যে ঘটনা বা এই যে তাদের দাবি, এটাকে স্বীকৃতি দেবেন? স্পিকার জানেন যে আইন এক্ষেত্রে কি বলছে। আইন বলছে যে কোনো দলকে আরেকটি দলের সঙ্গে মিশে যেতে হলে সেই দলের সংগঠনকে যেমন সিদ্ধান্ত নিতে হবে, ঠিক তেমনি দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, সে বিধায়ক হোক সে সাংসদ হোক, তাদের অধিকাংশ 2/3 তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এক্ষেত্রে দল যেহেতু সিদ্ধান্ত নেয়নি, সেহেতু এটা তো খুব সহজ ব্যাপার না। এবার ধরে নিলাম যে স্পিকার তাদেরকে মান্যতা দিয়ে দিলেন, তাহলেই তো এখানে পুরো বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না। এখানে আদালতে মামলা করার অপশন রয়ে গেছে এবং তৃণমূল বুঝিয়ে দিয়েছে যে তারা এই বিষয়টাতে ছেড়ে কথা বলবে না, তারা লিগ্যাল এক্সপার্টদের ওপিনিয়ন নিচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠিটি 2 জন সাংসদ গিয়ে আপনার স্পিকারকে দিয়ে এসেছিল, জানা গেছে যে সেই চিঠিতে তারা জানিয়ে দিয়েছেন যে এই মার্জারকে তারা স্বীকৃতি দেননি এবং এইটা দলের সিদ্ধান্ত না। এবং তাদের এই চিঠি থেকে বোঝা যায়, তাদের এই স্ট্যান্ড থেকে বোঝা যায় যে এই আপনার মার্জারকে তারা মেনে নেবেন না এবং প্রয়োজনে তারা চ্যালেঞ্জ করবেন। এবার যদি তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান, তাহলে সুপ্রিম কোর্ট যখন দেখবে যে মার্জারের কথা বলেছে মাত্র লোকসভার কয়েকজন সাংসদ, 2/3 সাংসদ, বিধায়করাও বলেননি, দলের সংগঠনও বলেনি, সুতরাং এক্ষেত্রে বিষয়টা ইনকমপ্লিট রয়েছে। তাহলে কি সুপ্রিম কোর্ট এই মার্জারকে স্বীকৃতি দেবে? যেহেতু আইনে ক্ষেত্রে মান্যতা দিচ্ছে না বলে লিগ্যাল এক্সপার্টরা বলছে, সেহেতু সুপ্রিম কোর্ট তো এক্ষেত্রে আপনার আইন বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত দেবে না। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্তই দেবে না কেন সেটা আইনের পক্ষে হবে। আর তাতে লিগ্যাল এক্সপার্টরা মনে করছেন যে তাদের আপনার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে, তাদের এই মার্জারকে অবৈধ বলে ঘোষণা করা হতে পারে। আর সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই 20 জন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, সুদীপ বন্দ্যোপাধ্যায়,
তারপর পার্থ ভৌমিক টমিক, এরা যারা যারা গেছেন একসাথে, এরা আপনার লোকসভার সদস্য পদ হারাবেন, এরা আবার বাড়িতে ফিরে যাবেন। এরপরে বাংলাতে একসাথে তাহলে 20টা লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। অনেকের এটা ধারণা হওয়া খুব স্বাভাবিক যে এটাই মূলত বিজেপির পরিকল্পনা ছিল, এটাই মূলত বিজেপি চেয়েছিল। বিজেপি কোনোভাবেই এই সাংসদদেরকে নিজেদের দলে নিতে চায়নি, কারণ বিজেপি মনে করেছে বা মনে করছে যে তাদেরকে বিজেপিতে নিলে বিজেপির ছবিটা কলঙ্কিত হবে, বিজেপির সম্বন্ধে মানুষের মনে বাজে ধারণা তৈরি হবে এবং বিজেপি এক্ষেত্রে মানুষের কাছে জবাব দিতে পারবে না, বাংলার মানুষ এতে অসন্তুষ্ট হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ আরো বেশি উছলে পড়বে। এইটা মনে করে বিজেপি ঠিক করেছে, অনেকেই মনে করছেন এটা, যে বিজেপি ঠিক করেছে যে এদেরকে এমন একটা দলের মধ্যে পাঠিয়ে দাও যে দলের কোনো আপনার রাজনৈতিক পরিচিতি নাই, রাজনৈতিক কোনো গুরুত্বও নাই। সেই দলে পাঠিয়ে দিলে তারা সামাজিকভাবে হেয় হয়ে যাবেন, কারণ এরা মানুষের কাছে গিয়ে গর্ব করে বলতে পারবেন না যে আমরা তৃণমূলের মতন ছোট দল আপনার ত্যাগ করে বড় দলে গেছি। যদি তারা কংগ্রেস বা বিজেপিতে যেতেন তাহলে এটাকে এক ধরনের বলতে পারতেন যে প্রমোশন হয়েছে, আরো বড় দলে গেছে, আরো বড় বৃহৎ পরিসরে কাজ করব। কিন্তু যখন একটা নাম গোত্রহীন দলের মধ্যে তারা যেতে গেছে এবং যেতে বাধ্য হয়েছে, তখন তাদের তো সামাজিক পরিচিতিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। মানুষ এগুলোকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এমনকি তৃণমূলের নেতারাও এটাকে খোঁচা দিতে ছাড়ছেন না। এই রকম একটা যে তাদের জন্য ঘটানো হয়েছে, অনেকে এটা ভাবলে কোনো ভুল করবেন না যে এর পেছনে বিজেপির একটা বড় পরিকল্পনা থাকতে পারে। আমার ব্যক্তিগত ধারণা হলো এটা অমিত শাহের এবং সার্বিকভাবে বিজেপির নেতাদের এটা পরিকল্পনা যে ভাই এমন একটা পরিস্থিতি তৈরি করো যাতে তাদের সাংসদ পদ চলে যায়, তারা সাংসদ পদ টিকিয়ে রাখতে না পারে। তাদের সাংসদ পদ চলে গেলে পরে বাংলাতে এই 20টি কেন্দ্রে উপনির্বাচন হবে, সেখানে বিজেপি ক্যান্ডিডেটরা দাঁড়াবে এবং এদের মধ্যে কাউকে যদি না সম্ভব হয় কাউকেই দাঁড় করানো হবে না, বিজেপি দাঁড় করাবে না, এদেরকে সমর্থন করবে না, কারণ বিজেপি বুঝে গেছে এদের আর রাজনৈতিক কোনো অকাদ নাই। বাংলার মানুষের কাছে এদের ছবিটা একেবারেই ভুলুণ্ঠিত হয়ে গেছে, এদের কাছে কোনো সংগঠন নাই, জনপ্রিয়তা নাই, কিচ্ছু নাই। সুতরাং তাদেরকে টিকিট দিয়ে আরেকবার লোকসভায় যাওয়ার ব্যবস্থা করাটার কোনো অর্থ নাই। সুতরাং সেই ক্ষেত্রে বিজেপি তার পছন্দ মতো নিজের দলের নেতাদেরকে টিকিট দিয়ে দাঁড় করাবে এবং যেহেতু বিজেপির কাছে প্রশাসন রয়েছে, রাজ্য সরকারও রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে বলে সবাই মনে করে, বিভিন্ন এজেন্সিগুলো রয়েছে, সেহেতু বিজেপি আরামসে এই 20টি আসনে জিতে নিজের পশ্চিমবঙ্গে লোকসভা সাংসদ সংখ্যা 12 থেকে 32-এ নিয়ে যেতে পারবে এবং লোকসভাতে আপনার 240-এর সঙ্গে 20 অ্যাড করে এটা 260-এ নিয়ে যেতে পারবে। এই কারণে আর সেক্ষেত্রে বিজেপিকে দোষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ সিদ্ধান্ত তো এমপিদের, এটা তো এরকম না বাচ্চা শিশু তাদের সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে, তারা ইম্যাচিওর্ড, তাদের 18 বছর বয়স হয়নি, সুতরাং অভিভাবক হিসেবে বিজেপির নেতারা সিদ্ধান্ত নিয়েছে, এরকম তো ব্যাপারটা না। এরকম তাদের ক্ষেত্রে তারা নিজেদের সিদ্ধান্ত নিজে নিয়েছে, তারা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত তাদের, তারপর বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত তাদের, তারপর এনসিপিআই দলে যোগদানের মিশে যাওয়ার সিদ্ধান্ত তাদের, স্পিকারের কাছে গিয়ে চিঠি দেওয়া সেই সিদ্ধান্ত তাদের, সবকিছু তাদের সিদ্ধান্ত। এখন তাদের সিদ্ধান্ত ভুল হলে তার দায় বিজেপি নেবে কেন? বিজেপি তো তাদের হয়তো সলা পরামর্শ করার বা তাদেরকে মানসিকভাবে আপনার বুস্ট আপ করার জন্য হয়তো বিজেপি তাদেরকে সাহায্য করেছে, এর বেশি তো কিছু করেনি বিজেপি। বিজেপি তাদেরকে টাকা পয়সাও দেয়নি, ধন দৌলতে দেয়নি, কিচ্ছুই দেয়নি, কোনো পদ দেয়নি, মন্ত্রিত্ব দেয়নি। তো এরা নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে ভুগছেন, এই কথাগুলো বলে বিজেপি আরামে এখান থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু এরা আর জবাব দিতে পারবেন না। এরপরে তাদের সাংসদ পদ যদি বাতিল হয়ে যায় তাহলে বাংলার মানুষের কাছে উপনির্বাচনে দাঁড়ানোর এবং তাদের কাছে ভোট চাওয়ার মতন তাদের কাছে কোনো যুক্তি আর থাকবে না। সেই ক্ষেত্রে তারা যদি দাঁড়ায়, জামানত বাজেয়াপ্ত হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, অনেকে হয়তো এর জন্য দাঁড়ানোর সাহস পর্যন্ত করবে না। ফলে বাংলাতে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়ে যাবে।
তো তার কারণে আমার শুরু থেকেই মনে হয়েছে, এবং অনেক ভিডিওতে আমি অল্প অল্প করে ইঙ্গিতও দিয়েছি, যে পুরোটাই বিজেপির একটা বৃহৎ পরিকল্পনার অঙ্গ হিসেবে হয়ে থাকতে পারে। এবং বিজেপি এটাই চাইতে পারে যে বাংলাতে ভাই এদেরকে পদত্যাগ করিয়ে যদি আমরা উপনির্বাচনে যাই, তাহলে এটা কলঙ্কিত ব্যাপার হবে, মানুষ নিন্দা করবে এবং পুরো দোষটা বিজেপিকে দেবে, যে দেখো তৃণমূল হেরে যাওয়ার কারণে তাদের সাংসদদেরকে জোর করে করে পদত্যাগ করানো হয়েছে। যেমনটা আপনার বিভিন্ন কাউন্সিলরদের ক্ষেত্রে অভিযোগ উঠেছে, এই একই অভিযোগ লোকসভা সাংসদদের ক্ষেত্রে উঠুক, এটা কোনোভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা চাইবেন না, শুভেন্দু অধিকারীও চাইবেন না। তো তার কারণে তাদেরকে এমনভাবে তাদেরকে নিয়ে একটা প্ল্যান সাজানো হয়েছে, যে প্ল্যানের মধ্যে ঘুরতে 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 তারা এমন একটা জায়গায় এসেছেন যেখানে তারা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। এখন স্পিকার দুপক্ষের বক্তব্য শোনার পরে সিদ্ধান্ত নেবেন, কিন্তু কি সিদ্ধান্ত নেবেন সেটা একটা বড় প্রশ্ন। কারোর কারোর মনে হতে পারে যে স্পিকার তাদেরকে আপনার স্বীকৃতি দিয়ে দিতে পারেন, কারোর মনে হতে পারে যে স্পিকার স্বীকৃতি না দিয়ে বিষয়টাকে ঝুলিয়ে রাখতে পারেন, কারোর মনে হতে পারে যে স্পিকার সিদ্ধান্ত দিয়ে তাদেরকে বাতিল করে দেবেন। এখন যেটাই হোক না কেন, বেশি দিন খুব একটা লাগার কথা না, আমরা খুব শীঘ্রই জেনে যাব যে তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য কি সিদ্ধান্ত হয়েছে। এবার যদি স্পিকার তাদেরকে মান্যতা দেন, তাহলে কিন্তু খেলাটা এখানেই শেষ হয়ে যাবে না। কারণ টিএমসির নেতারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে পারেন। কারণ মার্জার তো সাংসদদের মার্জার হয় না, এক্সপার্টরা বলছেন মার্জার হয় দুটো দলের মধ্যে। এক্ষেত্রে দুটো দল যদি হয়, এনসিপিআই এর সিদ্ধান্ত তো সে দলের নেতারা নিতেই পারবেন, কিন্তু তৃণমূলের মার্জারের সিদ্ধান্ত এই এমপিরা কিভাবে নেবেন? তাদের কাছে তো তৃণমূলের প্রেসিডেন্ট নেই, চেয়ারপারসন নেই, তৃণমূলের সংগঠন নেই, তৃণমূলের যে মূল স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার তো তাদের কাছে নেই। সেই স্ট্রাকচারের তরফ থেকে তো তাদের এই মার্জারকে মান্যতা দেওয়া হয়নি, সুতরাং সেটাকে তারা কিভাবে টেকাবেন? বাংলায় এত এক ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা এর আগে কোনো দিন তৈরি হয়নি। এবং আমার মনে হয় সারা ভারতবর্ষের ইতিহাসকেও যদি আমরা 47 পরবর্তী ইতিহাসকেও যদি আমরা ভালোভাবে ঘাঁটি, তাহলে এবারে বাংলাতে যে পিকিউলিয়ার সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা বোধহয় এর আগে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি। একমত হলে জানান, দ্বিমত হলেও জানান। ভালো, জয় হিন্দ, বন্দে মাতরম।